আমি এত কথা বলছি আর তুমি একটা কথা বলছো না কেন? কিছু তো বলো, আমি তোমার কথা শুনতে চাই। কি বলবো বুঝতে পারছি না, আপনি বলেন, আমি শুনছি। এই বউ, চলো না কালকে কোথাও ঘুরতে যাই। যাবে আমার সাথে? তুমি যদি বলো যাবে, তাহলে অফিস থেকে ছুটি নিব। না, কাল না, অন্য কোনো দিন যাব। তোমার গলা এত ধরা ধরা লাগছে কেন? তুমি আজকেও কেঁদেছো? সত্যি করে বলো, একদম মিথ্যে বলবে না। না, আমি কাঁদছি না, সত্যি বলছি। মাথাটা একটু ধরেছে, আর কোনো কিছু না। আবার শুরু হলো ঘ্যান ঘ্যান। জানো, তোমার কথা মনে হলে তোমাকে দেখতে ইচ্ছে করে। আমি আমাদের বিয়ের ছবি নিয়ে বসে যাই তোমাকে দেখতে। তুমি দেখেছো আমাদের বিয়ের ছবি? কোন 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 ছবি তোমার ভালো লেগেছে বলো তো? যে ছবিগুলো তোমার ভালো লেগেছে সেগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আচ্ছা, পাঠিয়ে দিব, পরে কথা বলবো। এখন রাখি। আপনি এখন কাজ করেন। আপনি তো অফিসে, তাই না? হুম, আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, আমি অফিস ছুটির পর তোমাকে কল দিব। তোমার তো মাথা ব্যথা, তুমি একটু ঘুমিয়ে থাকো। তোমার সাথে কথা বলতে পেরে আমি খুব খুশি হয়েছি। থ্যাঙ্কস এ লট আমাকে এই খুশিটা দেওয়ার জন্য। তোমার ফোন বন্ধ কেন? ফোনে চার্জ দিতে মনে নেই, তাই কখন বন্ধ হয়েছে জানি না। রাতে কিন্তু আমি কল করব, অনেক কথা বলবো তখন। তুমি এক্ষুনি ফোনে চার্জ দিয়ে রাখো, আর ফোন সবসময় অন রাখবে, বুঝলে? হুম, রাখবো। আমি তো লোকটাকে দেখিনি, কার সাথে আমার বিয়ে হয়েছে, সে দেখতে কেমন আমি কিছুই জানি না। তাই রিয়াকে ডেকে বললাম, তোরা আমার বিয়ের ছবি তুলিসনি? রিয়া বলল, কি বলো? কত ছবি তুলেছি, অনেক অনেক ছবি তুলেছি তোমার বিয়ের। কোথায় সেগুলি? আম্মু মোবাইল দিয়ে তুলেছি, সব ছবি আম্মুর মোবাইলে সেভ করা আছে। যা, নিয়ে আয়, আমি দেখব। রিয়া আম্মুর ফোন এনে দিল। লিয়া সবগুলো ছবি নিজের ফোনে নিয়ে নিল, তারপর বলল, যা, আম্মুর ফোন দিয়ে আয়। লিয়া ছবিগুলো দেখছে আর সেই কষ্টের মুহূর্তগুলি মনে করছে। ছবিতে মনোযোগ নেই ওর, ও চলে গেছে সেই কষ্টের মুহূর্তগুলোর কাছে। মুহূর্তেই নিজের সাজানো দুনিয়াটা তছনছ হয়ে গেল। কি ভাবলাম আর কি হলো? মানুষ ভাবে এক আর হয় আর এক। নিয়তির কি করুণ পরিহাস। লিয়া নিজের দুর্ভাগ্যের কথা ভাবছে আর বিয়ের ছবিগুলো দেখছে, ভাবছে কত স্বপ্ন ছিল ছবিতে বরের বেশে থাকবে জিয়ান। আমার মন্দ ভাগ্যের কারণে জিয়ানের জায়গায় বসে আছে উদয়। উদয়ের ফোনে কথা বলাগুলো নিয়ে জল্পনা কল্পনা করছি। এই লোকটা কি আমার জন্য এমনই পাগল থাকবে সারা জীবন? তার এই ভালোবাসার পাগলামিতে সাড়া দিব কিভাবে? আমার তো মনই টানে না তার দিকে। আমি উদয়কে ভালোবাসি না। উদয় নামের মানুষটা ভালোবাসার ঝড় হয়ে আমার দিকে এগিয়ে আসছে, আমার চারিদিক কাঁপিয়ে দিতে আসছে প্রবল বেগে। কেমন করে একে আমি দূরে সরিয়ে রাখবো, আর কাছেই বা আসতে দিব কিভাবে? মন তো সায় দেয় না। সে তো চায় আমি যেন তাকে ডাকি। সে আমার ডাকের অপেক্ষায় আছে। কি কোন পেঁচানো লতায় আমাকে জড়িয়ে দেওয়া হলো! আমি তো এখন এখান থেকে বের হবার রাস্তা দেখছি না। আমার ভিতরে তো মন নামক জিনিসটাই মরে গেছে। এই মরা মনের মধ্যে কি ভালোবাসার ফুল ফোটানো সম্ভব? ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগময় একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশের নাম ভালোবাসা। উদয় নামক লোকটার জন্য এর কোনোটাই তো আমার কাছে নেই। আমি কোনোভাবেই লোকটাকে ঠকাতে চাই না। মানুষ হিসেবে আমি কতখানি ভালো তা আমি জানি না। হয়তো অনেক সময় ভালোবাসার মানুষগুলির এত ভালোবাসার প্রতিদান দিতে পারি না। তবে আমি স্বার্থপর নই, বেঈমান নই। কেউ আমাকে সীমাহীন ভালোবাসে, আর আমি সেই ভালোবাসার উপযুক্ত মূল্য দিতে পারি না। এখানেই আমি মানুষ হিসেবে ব্যর্থ। নিজের কষ্টগুলো বুকে চেপে রেখেই আমি হাসছি, চলছি, কিন্তু অন্তরের ভিতরে দৃশ্যটা অন্যরকম। অন্তরের ভিতরে কষ্টে ক্ষত বিক্ষত। সেখানে সারাক্ষণ রক্তক্ষরণ হয় ভীষণভাবে। কারোর সামনে কাঁদতে পারি না। একাকী হলেই বুকের ভিতরে জমাট বাঁধা কান্নাটা দলা পাকিয়ে বেরিয়ে আসে। নিজেকে নিজেই প্রশ্ন করি, কেমন আছি আমি?
ঠিকঠাক কোনো উত্তর খুঁজে পাই না। নিজেকে খুব এলোমেলো লাগছে। অন্যকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো থাকতে হবে। দিন শেষে অনেক অভিযোগ উঠে মনের ভিতর। তখন মনে হয় আমি ভালো নেই। উদয় আমার জীবনে এসেছে এক রাশ নতুন আশা আর নতুন স্বপ্ন দেখাতে, আর স্বপ্ন দেখা শেখাতে। সে সুন্দরভাবে আমার জীবনের সাথে কাটা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। অভিমান আর অপমান দুটোই ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু ভালোবাসা ফিরিয়ে দিব কিভাবে? কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর কখনোই মেলে না, কিছু কথা সবসময় মনের গভীরেই পড়ে থাকে, সেই কথা কাউকে বলা যায় না। কিছু স্মৃতি চোখের পানির কারণ হয়, ভোলা যায় না কিছুতেই। কিছু আশা কখনোই মরে না, কিন্তু পুড়িয়ে মারতে তার জুড়ি নেই। আজ মিজান সাহেব তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছেলে মেয়েদের নিয়ে ছাদে গেল, সবাই একসাথে বসে গল্প করবে বলে। কাজকর্মের ব্যস্ততার কারণে অনেকদিন বাচ্চাদের সময় দিতে পারেনি। আজকে সময় বের করে সবার সাথে আড্ডা দিতে, গল্প গুজব করতে খোলা ছাদে নীল আকাশের নিচে বসেছে। আজকের আকাশটা খুব পরিষ্কার, আকাশে অনেক নীলচে তারা দেখা যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা। আকাশের বুকে মস্ত বড় গোল একটা চাঁদ সারা আকাশে আলো বিলিয়ে দিচ্ছে। চাঁদের আলোয় সালটা আলোকিত হয়েছে, সবাই সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছে। লিয়ার গল্পে কোনো মনোযোগ নেই, সে এক দৃষ্টিতে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলছে। মনের কষ্ট সে কাউকে দেখাতে চায় না। মিজানুর রহমান লিয়ার মাকে বলেছে চা নাস্তা তৈরি করে ছাদে চলে আসতে, একসাথে বসে খাবে আর বাচ্চাদের সাথে গল্প করবে। লিয়াকে জিজ্ঞেস করলো, কিরে মা, এত চুপচাপ কেন? তুই কি এত ভাবছিস? আকাশটা দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা এখন বল, তোর শরীর কেমন আর গলা ব্যথা কি কিছু কমেছে? ঠিক মতো ওষুধ খেয়েছিলি তো? লিয়া বলল, গলার ব্যথা পুরোপুরি সারেনি, খাবারও খেয়েছি, ওষুধও খেয়েছি। গুড, নিয়ম মেনে চললে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তারপর ওর আব্বু ছোটবেলার গল্প করলো। ছোটবেলায় কে কেমন ছিল, কে কতটা দুষ্টু ছিল, কে কতটা রাগী ছিল, সবাই শুনে হেসে কুটি কুটি হচ্ছে। মিজান সাহেব বলল, লিয়া ছিল সব থেকে শান্ত, কখনো জেদ করতো না, কিছুর জন্য বায়না ধরতো না, শুধু গল্পের বই পেলেই খুশি। আর রিয়া ছিল ভীষণ রাগী আর জেদি, যেটা তার পছন্দ হতো সেটা রিয়ারই চাই। রিয়া একবার রেগে গিয়ে কান্না আরম্ভ করলে ওকে সহজে থামানো যেত না, কেঁদে কেঁদে চেহারা লাল করে ফেলতো। রিয়া বলল, আব্বু, ও তো এখনো অনেক রাগী, তাই না? এই কথা শুনে আবার সবাই হেসে ওঠে। রিয়া বলল, আমাকে পছন্দ হচ্ছে, আমি রেগে গেলে কিন্তু কেঁদে ফেলবো। এই কথা শুনে সবাই হেসে ফেল। এই তো প্রমাণ পেয়ে গেলাম। সবার স্কুলের প্রথম দিনের স্মৃতির কথা মনে করে অনেক খুশি হলো। সবাইকে নিয়ে পহেলা বৈশাখের দিন ঘুরতে যাওয়া, শিশু পার্কে, জাদুঘরে ঘুরতে গিয়ে কি কি আনন্দ করেছে সবাই সেসব দিনে গল্প করছে ওরা। রিয়া ছোটবেলা থেকেই নতুন নতুন ড্রেস কিনতে অনেক পছন্দ করত, আর কিনে না দিলেই কেঁদে মার্কেট মাথায় তুলতো বলল রিয়া। অর্পণের ছোটবেলার পছন্দ ছিল রিমোট কন্ট্রোল গাড়ি আর পিস্তল, আর এখন বড় হয়ে শুধু গেমস খেলে। আর লিয়া কিনা নিয়ে আসতো বই। ছোটবেলা থেকে ও বই পোকা, বইয়ের মধ্যেই ছিল ওর সব আনন্দ। বলো আফরাজা হাতে ট্রে করে কয়েক পদের নাস্তা আর চা নিয়ে এলো। সবাই খাচ্ছে আর গল্প করছে। অনেকদিন পর পুরো পরিবার একত্রে বসে গল্পে কাটিয়ে দিল সন্ধ্যাটা। অনেক আনন্দ কাটলো সময়টা। অনেক রাতে ওরা ছাদ থেকে নেমে এলো। লিয়া মনে মনে ভাবছে রাতে তো উদয় ফোন দিবে, কি কথা বলবে ওর সাথে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ, আমার মন শান্ত করো, আমার কারণে কেউ যেন কষ্ট না পায়। আমি ভালো নেই, তাই বলে আমার জন্য কেউ যেন জীবনের আনন্দ হারিয়ে না ফেলে, আমাকে যেন অভিশাপ না দেয়। রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে চলে আসি। দরজা লক করতে যাব, তখন আম্মু বলল, দরজা বন্ধ করিস না, আমি হাতের কাজ ছেড়ে আসি, আমি তোর সাথে ঘুমাবো। মানে কি আম্মু? কেন?
তুমি জানো না আমি কারোর সাথে রুম শেয়ার বেড শেয়ার করতে পারি না, কেউ সাথে থাকলে আমার ঘুম হয় না। তারপরও আমি তোর সাথে ঘুমাবো, তোকে ঘুম পাড়িয়ে দিব। আম্মু, তুমি যদি আমার সাথে ঘুমাতে আসো তাহলে উদয় ফোন করলে আমি ফোন ধরবো না, এই আমি বলে দিলাম। উদয় ফোন করবে, জানলি কেমন করে? দুপুরের দিকে যখন কথা হয়েছে তখন বলছে রাতে কল দিবে। কই, আমাকে তো বলিসনি। ইচ্ছে করেই বলিনি, আর এটা বলার মতো কোনো কথাও না। আচ্ছা, আমি যাচ্ছি, তোর সাথে ঘুমাবো না। তুই আমার মাথায় হাত রেখে কথা দে, কোনো খারাপ চিন্তা মনে আনবি না, কথা দে আমায়। এই তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, কোনো খারাপ চিন্তা মাথায় আনবো না। উদয় কল দিলে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলবি। হ্যাঁ, ভালো ব্যবহার করব, ভালোভাবে কথাও বলবো। তোমাকে কথা দিলাম, তোমাদের লক্ষ্মী মেয়ে হয়ে দেখাবো। আম্মু চলে গেলে আমি জোর লক করে দিলাম। বিছানায় বসে ফেসবুকে ঢুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি আর টিভি দেখছি। এর মধ্যেই উদয়ের কল এলো। আমার হাত পা কাঁপছে। আম্মুকে তো বলে দিলাম ঠিক মতো কথা বলবো, কিন্তু কি কথা বলবো? ওই ব্যাটার সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগে না। তখন তো অফিস টাইম ছিল, তাই অল্প সময়ে কথা শেষ করতে পেরেছিলাম, কিন্তু এখন কতক্ষণ কথা বলবে কে জানে। 7-5 ভাবতে ভাবতে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? কেমন আছো? খাবার খেয়েছো? তোমার শরীর সুস্থ আছে তো? একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার জবাব দিব? সবার আগে বলো তোমার মাথা ব্যথা কমেছে কিনা? কমেছে। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়েছিলাম। তোমার সাথে কথা বলতে না পারলে আমার কিছু ভালোই লাগে না, ভীষণ রাগ উঠে যায়। তোমার সাথে কথা বলার পর তোমার কণ্ঠ শুনলেই রাগটা উবে গেল। আপনি বলেছেন রাতে কল করবেন, রাতেই তো কল করলেন, তাহলে রাগের কি হলো? আর ফোন তো বন্ধ ছিল না এখন। আরে না, একটা অফিসিয়াল কল এসেছিল, সেই ব্যাটা কিছুতেই ফোন রাখছিল না, আর আমিও তোমাকে কল করতে পারছিলাম না, তাই খুব রাগ হয়েছিল। একটুখানি কথা বলার জন্য মনটা খুব আনচান করে। আমি সারাদিন তোমাকে মিস করি। সত্যি করে বলো তো, তুমিও কি আমাকে মিস করো? না, আমি আপনাকে মিস করি বলে মিথ্যা বলা হবে, তবে আপনি আমার ভাবনায় থাকেন। সত্যি বলার জন্য ধন্যবাদ। তুমিও আমায় মিস করবে, আমি তোমাকে বাধ্য করব মিস করাতে। বলেই হা হা করে হাসতে লাগলো। মনে মনে বললাম, ব্যাটা উজবুক, এখানে হাসির মতো কি বললাম যে হা হা করে অর্থ হাসি দিতে হবে? উদয় বলছে, আমি যেখানেই যাই, যেদিকেই তাকাই, সব দিকে শুধু তোমাকেই দেখি। তুমি ছাড়া জানো আমার কিছুই নেই। কিভাবে আমি তোমাকে বোঝাবো তুমি আমার কাছে কি? তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে আছো। তুমি আমার কামনায়, তুমি আমার বাসনায়, তুমি আমার সকল প্রার্থনায় আছো। প্রতি মুহূর্তেই তুমি আমার অন্তরের অন্তঃস্থলে আছো। আবার মাঝে একটু গানের কলি গাইল। আমি আর নেই আমাতে, তোমার মাঝে হারিয়ে গেছি। খুব ভালোবাসি তোমায় আমার পিচ্ছি বউ। এত কথা, এত ফিলিংস আমি একাই শেয়ার করছি, আর তুমি কিছুই বলছো না। আমি তোমার কথা শুনতে চাই। কি বলবো? যা মনে চায় তাই বলো। আমি যেমন তোমাকে পেয়ে আত্মহারা হয়ে যা মনে আছে সব বলে যাচ্ছি, এমন করে বলো। আপনি আমাকে পিচ্চি বউ বললেন কেন, জানতে পারি? পিচ্ছি বউ বলেছে এই জন্য যে তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আমি তোমার চেয়ে বড়, বছরের বড়, সেই হিসেবে তুমি আমার কাছে পিচ্ছি। পিচ্ছি বলতে রাগ করলে নাকি? বয়সের এত ডিস্টেন্স আপনার আর আমার মাঝে? এই বিয়েটা কি মানানসই হলো? আপনি বলুন। আসলে কি জানো, আমি পরিবারের বাধ্য ছেলে। সারা জীবন অপেক্ষা করেছি বাবা মায়ের পছন্দে বিয়ে করব বলে। কলেজ, ভার্সিটি লাইফ পার দিয়েছি, কিন্তু একটা প্রেম পর্যন্ত করিনি। বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব বলে হৃদয়ের সব প্রেম ওটার জন্য ইনটেক রেখেছি। বলেই আবার হা হা করে হাসলো। তুমি আমার দাদুর পছন্দ করা মেয়ে। দাদু আর বাবার কথা মতো তোমাকে বিয়ে করে ফেললাম। আমার বয়সের জন্য কি তোমার আমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে?
আমি কি তেমন কিছু বলেছি? আমি নিজের ইচ্ছা অনিচ্ছা সব আব্বু আম্মুর ওপর ছেড়ে দিয়েছি। এবার তোমার সম্পর্কে কিছু বলো। আপনি বলুন, আমি শুনছি। আমার শুনতে ভালো লাগছে। তোমার মায়াভরা মুখটাকে সারা জীবন ধরে আমার পাশে বসিয়ে দেখতে চাই। সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই। দূরে বসে বিয়ের ছবি দেখে দেখে আর সময় কাটতে চায় না। মন ভরে না। তোমাকে কতখানি ভালোবাসি তা তুমি জানো না। যেদিকে তাকাই সেদিকেই তোমাকে দেখি। বাস্তবে আমি তোমাকে দেখতে চাই, ছুতে চাই, বুকে জড়িয়ে ধরতে চাই, তোমার শরীরের ঘ্রাণ নিতে চাই, তোমার শরীরের উষ্ণতার পরশ পেতে চাই, গোলাপের পাপড়ির মতো তোমার চিকন ঠোঁটের উন্মাদ করা ভালোবাসা পেতে চাই। বিনিময়ে ভালোবাসা দিতে চাই যা শুধু তোমারই প্রাপ্য। কি বলছে লোকটা? লজ্জা শরম কিছুই নেই নাকি? শুনেই কান গরম হয়ে যাচ্ছে। আর ওপাশে মানুষটা অবলীলায় অকপটে বলে যাচ্ছে সব। তোমার জন্যই এতকাল জমিয়ে রেখেছি আমার যতকে, আমার বুকের জমানো ভালোবাসা সব তোমার। ফোনে কথা বলে মন ভরে না, কাছে পেতে চাই, খুব কাছে, বুকের খুব কাছে। কবে তোমায় কাছে পাবো? আমি তো বিবাহিত ব্যাচেলার হয়েই রয়ে গেলাম। আমি আমার বউয়ের জামাই হতে চাই। তোমার অনেক ভালোবাসি বউ, আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোমায় ভালোবেসে আমার প্রাণও তোমার কাছে বন্দি করেছে। এত ভালোবাসা ভালো না, বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয়। আমি অনিচ্ছাকৃত কোনো ভুল করলে তখন ভীষণ কষ্ট পাবেন। তুমি আমায় কষ্ট দিবে? আমার তা মনে হয় না। যারা কাঁদতে পারে তাদের মন খুব নরম হয়, আর নরম মনের মানুষ কাউকে কষ্ট দিতে পারে না। তারা প্রচন্ডভাবে ভালোবাসতে জানে। তারা নিজের চাইতে অন্যের মনের খবর বেশি রাখে। কে কিসে কষ্ট পেতে পারে এই ব্যাপারে তারা খুব সচেতন থাকে। তাদের মনটা থাকে পবিত্র আর সরল। আপনার মতো করে ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব আপনাকে ভালো রাখার। এখন ফোন রাখি, ঘুম পাচ্ছে খুব। আরেকটু কথা বলি, তোমার কি সত্যিই ঘুম পাচ্ছে? না, আজ আর কোনো কথা নয়। সকালে অফিস আসছে না আপনার? এখন ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। পরে কথা হবে আবার। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, মানবো। আমি তোমার শাসন, তোমার ভালোবাসার সব চাই। তুমি আমার শাসন করে আমার ভুলগুলো শুধরে দিও, আর ভালোবেসে মন ভরিয়ে দিও। আপাতমস্তক আমি তোমার সবটুকু চাই। আরো অনেক কথা বলো। ভালো থেকো, আমাকে মনে রেখো, আর তোমার এই বুড়ো বরকে ভালোবেসো। গুড নাইট বলে ফোনটা রেখে দিল। ফোন রেখে শুয়ে পড়লাম। ভাবনার এক মহাশূন্যে হারিয়ে গেলাম। মন যা চাই না তাই করতে হচ্ছে। মনের সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত। আমার আব্বু আমার চেয়ে প্রায় দ্বিগুণ বয়সের একটা লোকের সাথে কিভাবে আমায় বিয়ে দিল? এটা কেমন করে পারলো তারা? আমি কি এতই বোঝা হয়েছিলাম তাদের কাছে? এর সাথে তো আমার মন মানসিকতাই মিলবে না। কেমন করে আমি এই সংসার করব? আমি 16 আর সে 28 বছরের। বয়সের ব্যাপক ব্যবধান আমাদের দুজনের মধ্যে। আমাদের মধ্যে প্রেম হওয়া কি সম্ভব? উদয়ের বলা কথাগুলো ভাবছি। যদি দুটি হৃদয়ের কাছে আসার হয়, তবে যতই দেরি হোক না কেন, যতই দূরেই থাকুক না কেন, যত কঠিনই হোক না কেন, কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, আল্লাহ তাদের সব সমস্যার সমাধান করে। একত্রে আনবেনই, ভালোবাসাবাসি ভাগ করে নেওয়ার জন্য। আমার বেলায়ও কি তাই হচ্ছে? উদয়ের ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করছি। লোকটা যা বলেছে সেগুলো কি তার হৃদয়ের কথা নাকি মুখের কথা? আমাকে খুশি করার জন্য বলেছে, ইমপ্রেস করার জন্য চেষ্টা করছে, নাকি সত্যি ভালোবাসে? এরকম ভালোবাসার কথা শুনলে যে কোনো মানুষ এই কথার মায়াজালে জড়িয়ে যাবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু আমার সে উপায় নেই। আমার ভালোবাসার মনটা মরে গেছে। তাকেই ভালোবাসা উচিত যে তোমার হাত সারা জীবনের জন্য ধরে রাখবে, আর তাকেই বিশ্বাস করা উচিত যে তোমার বিশ্বাসের মর্যাদা দেবে। জীবনের গল্পটা ঠিক আছে ঠিকই, শুধু পাল্টে গেছে সময়টা, পাল্টে গেছে ভালোবাসার মানুষটা। কিছুই বাকি নেই, শুরুর প্রত্যাশার অগাধ যাওয়ার। পড়ে আছে শেষটা কেবলই শূন্যতা। রাতের নিস্তবতা কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। একাকিত্ব পেয়ে বসেছে নির্জন রাতে।
কষ্টের বিশাল পাথর চেপে আছে বুকের ওপর। কোনো এক অজানা চাওয়া ঘুমাতে দিচ্ছে না। কেন এমন হচ্ছে? কেন? আমি নিজেকে সামলাতে পারছি না। মরে গেলেই বোধহয় সব সমস্যার সমাধান হতো, কিন্তু মরতেই বা পারলাম কই? মৃত্যু কাছে এসেও তো ফিরে গেল। পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না, তার দূরত্ব সহ্য হয় না। আসলে ভালোবাসা হলো একটা মায়াজাল। এই মায়াজালে যে একবার আটকে যায় সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না। হয়তো কখনো কোনো কারণবশত ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা কখনোই হারায় না, মনের গভীরেই থেকে যায়। আর অন্তরের অন্তরস্থল থেকে বেরিয়ে আসে না পাওয়ার দীর্ঘশ্বাস। ভালোবাসা অনেক বড় একটা অধ্যায়, যা কখনো শেষ হয় না। কিছু স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যায়, কিছু উত্তর কখনোই মেলে না, কিছু কথা সবসময় মনের গভীরেই পড়ে থাকে, কিছু স্মৃতি দু চোখের কুল ঝাঁপিয়ে চোখের জলের বন্যা নিয়ে আসে। মরেও মরতে পারে না কিছু আশা। রাত পেরিয়ে ভোর হয়, আবার রাত আসে। এদিকে একদিন রাতে জিয়ান কল করে, কেমন আছে জানতে চায়। আমি কেমন আছি সে কথা থাক, আপনি কেমন আছেন সেটা বলেন। আমি তোমাকে ছাড়া কেমন আছি সেটা তুমি ভালোভাবে জানো। কিছুই ভালো লাগে না তোমাকে ছাড়া। বিভিন্ন দেশ থেকে এখানে পড়তে আসা স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে একটু হিমশিম খাচ্ছি। শুধু ভালোর মধ্যে এইটুকু জায়গারে অপরূপ সুন্দর, চারিদিকে শুধু বরফ আর বরফ, যেন সাদা চাদরে ঢেকে রয়েছে শহরটা। ভার্সিটি চারিপাশেই পাহাড়, মাঝখানে আমাদের ভার্সিটি। প্রচন্ড ঠান্ডার সাথে তাল মিলাতে পারছি। এক গাদা শীতের মোটা কাপড়, মাফলার, উলের টুপি, হ্যান্ড গ্লাভস, পায়ে জুতা পরে থাকতে হয়। এটা খুব বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই। লিয়া তেমন কোনো কথা বলল না, চোখের জলে ভেসে শুধু শূন্য জিয়ানের কথা। এদিকে ঘটে যাওয়া ঘটনা সে জিয়ানকে কিছুই বলল না। বলে কি হবে, শুধু দুঃখই পারবে। থাক না কিছু কথা অজানা, পরে তো একসময় জানবে। জিয়ান, আপনি আমাকে ফোন দিয়েন না, সময় সুযোগ বুঝে আমি আপনাকে কল করব। কেউ দেখে ফেললে সমস্যা হবে। আচ্ছা, আমি কল করব না, তুমি নিজেই সুবিধা মতো ফোন দিও। আমি চাই না তুমি আমার জন্য কোনো সমস্যা পড়ো। তোমাকেও মিস করি বাগিনী, তোমার জন্যই খুব কষ্ট হয়। মন চায় ছুটে চলে আসি তোমার কাছে। তোমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো আর আমার হয়ে থেকো। লিয়া জিয়ান দুজনেই অনেক কাঁদলো। এই বিরহ ব্যথা ভালো লাগছে না কারোর কাছে। আরো কিছুক্ষণ পর কথা বলার পর ফোন রেখে দিল। লিয়া জিয়ানের কান্না দেখে ভয় পেল, ওর জন্য জিয়ানের পড়াশোনায় যেন ক্ষতি না হয়ে যায়। এভাবেই কেটে গেল কিছুদিন। উদয় আর লিয়ার দুজনের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়, ভিডিও কলেও কথা হয়। উদয়ের সাথে লিয়ার সম্পর্ক অনেকটাই সহজ হয়ে এসেছে, কিন্তু ভালোবাসা হয়নি। উদয় যখন তখন ফোন দিলেও আর কাঁপাকাঁপি শুরু হয় না। কি কথা বলবো তার জন্য মনে মনে রিহার্সেল দিতে হয় না। ওর ফোন আসলে আর বিরক্তই হই না, বরং ফোন না আসলে একটু অবাক হই। ওর কি কোনো সমস্যা হলো? ওর কি কিছু হয়নি তো? কখনো কখনো আমি নিজেই কল দিই, ফোন না দেওয়ার কারণ জেনে নেই, আর হালকা রাগও দেখাই। এর মাঝে আমরা দুজন কখনোই বাইরে বেড়াতে যাইনি। উদয়ও আমার বাসায় আসেনি। আমি বাসায় বলে রেখেছিলাম যেন উদয়কে এই বাসায় দাওয়াত করে ডাকা না হয়। আব্বু আম্মু দাদু সবাই বলেছে ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। বিয়ে হয়েছে কিন্তু আমার জামাইকে আমাদের বাসায় আনছিস না, এটা ওদের পরিবার কিভাবে দেখছে কে জানে। নিশ্চয়ই খারাপ ভাবছে আমাদের। পরে ওরা অনেক কথা শোনাবে। ভেবে দেখো একবার, ওদের জায়গায় আমরা হলে কি করতাম। এটা লিয়া খুব বাড়াবাড়ি করছে। ধর্মীয় মতে বিয়ে হয়েছে, একজন স্বামী তার স্ত্রীর কাছে আসবে, এটাই স্বাভাবিক। আমরা লিয়ার এই ব্যবহারের জন্য খুব লজ্জায় পড়ে যাচ্ছি। লিয়ার এক কথা তুলে নেওয়ার আগে উদয় ওর বাড়িতে আসবে না। ফোন তো রেগুলার কথা হচ্ছে, বাসায় আসতে হবে না। আর তোমরা যদি আমার কথা না শুনে ওকে বাড়িতে ডাকো, তাহলে আমি বাড়ি থেকে কোথাও চলে যাব।
আমার এই কথা শোনার পর আর কেউ উদয়কে দাওয়াত করে আনার সাহস করেনি। ভয় পেয়েছে আবার কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। উদয় একদিন অভিমান করে আমাকে বলেছিল, তোমাদের বাসা থেকে আমাকে কেউ ইনভাইট করেনি, আনতেও কেউ যায়নি, এমনকি দাদিও আমাকে আসতে বলেনি। কেউ আমার মনের কথা বোঝেনি। আমারও যে বউর কাছে যেতে মন চায় সেটা কেউ ভাবেনি। বউয়ের সান্নিধ্যে পেতে মন চায়, কেউ বোঝার চেষ্টা করেনি সে কথা। আমি ভেবেছিলাম বিয়ের পরদিনই বোধ হয় আমাকে নিতে আসবে, কিন্তু কেউ আমাকে আমার বউয়ের কাছে পৌঁছে দেয়নি। আমি সত্য বলবো, মনে রেখো, তুলে নেওয়ার পর আর বাবার বাড়ি যেতে দিব না। তখন বুঝবে কেমন লাগে, বউ থাকতেও আমি চিরকুমার। উদয় অনেকবার বলেছে বাইরে কোথাও মিট করার কথা, আমি রাজি হইনি। উল্টো বাসায় আসতেও নিষেধ করেছি। বলেছি আপনাদের বাসায় আমাকে তুলে নেওয়ার আগে আমরা সামনাসামনি কখনোই দেখা করব না। এ কথা শুনে ও প্রথমে একটু রাগ হয়ে বলেছিল, তুমি পাষাণ, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি যতটা ভালোবাসি তার ছিটো ফোটাও তুমি আমাকে ভালোবাসো না। তোমার জন্য আমার মনে যতটা ফিলিংস আছে তোমার মধ্যে এর বিন্দু পরিমাণও আমি দেখতে পাচ্ছি না। আমাকে কাছে পেতে চাইলে তাড়াতাড়ি বউ তুলে নেওয়ার ব্যবস্থা করে। সেটাই করতে হবে দেখছি, আমি সেই ব্যবস্থাই করব। তোমাকে খুব কাছে পেতে মন চায়। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি আমার স্বামী। আপনার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে, এটা অস্বীকার কোনো উপায় নেই। আমাকে আপনাদের বাসায় তুলে নেওয়ার আগে আপনাকে নিয়ে এই বাসায় এক ঘরে থাকা আমার একেবারেই অসম্ভব। আমি লজ্জায় মরে যাব তাহলে। উদয় বলল, তোমার কথাই ঠিক। তোমার আমার দেখা হবে আমার বাসায়, আমার বিছানায়, সাজানো বাসর ঘরে। অনেক ভালোবাসাবাসী হবে সেই রাতে। উদয়ের মা বাবা দাদু সবাই একটু রাগ লিয়াদের উপর। এতদিন হয়ে গেল ছেলের বিয়ে দিয়েছে, তারা উদয়কে তাদের বাসায় দাওয়াত করেনি বা নিতেও আসেনি। এ কেমন কথা? বউ নিজেও শ্বশুর বাড়ির লোকেদের কোনো খোঁজ খবর নেয়নি, একটা ফোনও করেনি। তারও ফোন করলেও দু একটা কথা আর হুহা ছাড়া বিশেষ কোনো কথা হয়নি। উদয়রা মিজানুর রহমানের পরিবারকে দাওয়াত দিয়েছিল, কিন্তু ওনারা আসেনি। লিয়ার দাদুর শরীর খারাপ, এজন্য লিয়ার দাদু নিজে কোথাও যায় না, আর ওনাকে একা রেখে ওর আব্বু আম্মু কোথাও যায় না। কাউকে না কাউকে ওনার কাছে থাকতে হয়। মিজান সাহেব দাওয়াত ফিরিয়ে দিয়ে বলেছিল, আমরাও তো যেতে পারবো না, তাই আপনারা আসুন একদিন। উদয়ের পরিবার দাওয়াত ফিরিয়ে দেয়। মনে মনে তারা রাগ করে আছে, তাদের ছেলেকে ওই বাড়িতে এখনো একদিন দাওয়াত করেনি, লোক পাঠিয়ে নিয়েও যায়নি। তাই তাদের দেশের নিয়ম, কাবিনের পর নতুন জামাই শ্বশুর বাড়িতে কয়েকদিনের জন্য থেকে যায়, অথবা শালা শালিরা পরে এসে তাদের দুলাভাইকে নিয়ে যায়। লিয়ার বাড়ির লোকেরা সে নিয়মের ধার দিয়েও যায়নি। ছেলের বিয়ে দিলাম ওর একাকিত্ব কাটাতে, ছেলে সে একাই রয়ে গেল। বাসের বড়রা বসে সিদ্ধান্ত নেয় খুব শীঘ্রই তারা বউ ঘরে তুলে আনবে। এভাবে আর চলতে দেয়া যায় না, এর মাঝে একদিন ওদের বাসায় যেতে হবে এই ব্যাপারে কথা বলতে। বউ তুলে আনার দিনক্ষণ ঠিক করে আসবো তখন। লিয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, গোল্ডেন A+ পায়নি, তবে GPA 5 পেয়েছে। লিয়ার বাসায় কেউ এর রেজাল্টে খুশি না। তারা আর ওর টিচাররা ধরে নিয়েছিল যে লিয়া A+ পাবে। তাদের মন মতো রেজাল্ট হয়নি, তাই সবার মন খারাপ। লিয়ার নিজেরও মন খারাপ, ও নিজেও ভেবেছে গোল্ডেন আসবে। পরীক্ষা তো খুব ভালো দিয়েছে, তাহলে মন মতো রেজাল্ট হলো না কেন? লিয়ার বড় মামা রেজাল্ট শুনে খুশি হয়ে ওদের বাসায় আসে মিষ্টি নিয়ে। ভাগ্নি ভালো রেজাল্ট করেছে, এসে দেখে সবার মন খারাপ। উনি সবাইকে বুঝিয়ে বলে, GPA 5 পেয়েছে, এটা কম কিসে? টিভি অন করে নিউজ দেখো, কত স্টুডেন্ট পাসই করতে পারেনি, ফেল করেছে। উনি সবাইকে বুঝিয়ে, বিশেষ করে লিয়াকে বুঝিয়ে মিষ্টি খাওয়ালো। উনি অনেক মিষ্টি সাথে করে নিয়ে আসছিল। আফরোজাকে বলল, এখান থেকে লিয়ার শ্বশুর বাড়ি মিষ্টি পাঠিয়ে দাও। লিয়াকে 2 দিন বেড়ানোর কথা বলে সাথে করে নিয়ে গেল। লিয়ার মা প্রথমে যেতে দিতে চায়নি, বলল, উদয়ের বাসা থেকে যদি কেউ আসে তখন লিয়া বাসায় না থাকলে তারা মাইন্ড করতে পারে। লিয়ার মামা বলল, এতদিন যখন কেউ আসেনি, এই 2 দিনেও ওরা কেউ আসবে না। এই কথা বলে ওকে নিয়ে যায়। লিয়ার দাদু অসুস্থ, তাই তাকে দেখতে উদয় আর ওর দাদু লিয়াদের বাসায় আসে উদয়ের অফিস ছুটির পর। কোনো খবর না জানেই
চলে আসছে ওরা। আর লিয়ার রেজাল্ট বের হয়েছে, তাই উদয়কে জোর করে নিয়ে আসছে ওর দাদু। বউকে অভিনন্দন জানাতে যেতে হবে নিজেকে সশরীরে গিয়ে, তাই ওকে সাথে করে নিয়ে আসছে। অনেক মিষ্টি আর প্রচুর ফলমূল নিয়ে আসছে উদয়। বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি এসেছে সে। এসে উদয়ের মন খারাপ হয়ে গেল। লিয়া বাসায় নেই শুনে। কত আশা নিয়ে আসলাম বউয়ের সাথে দেখা হবে, মুখোমুখি বসে কিছুক্ষণ গল্প করব, চোখে চোখ দিয়ে চোখের ভাষা পড়ব। আমার সব আশায় সে ঘুরে বাড়ি। মনে মনে একটু রাগও করলাম। এর শোধ আমি তুলবই। 1 সপ্তাহ ফোন করব না, ফোন করলে রিসিভও করব না, তখন বুঝবে কেমন মজা লাগে। আরো কিছুক্ষণ থেকে গল্প গুজব করে তারপর ওরা চলে যায়। মামার বাসা থেকে লিয়া পরের দিনই চলে আসে। ওর ওখানে ভালো লাগছিল না। মন ভালো না থাকলে কোথাও গেলেও ভালো লাগে না। মনের ভিতর অস্থিরতা নিয়ে বেড়াতে ইচ্ছে করে না। বাসায় এসে শুনে উদয় আসছিল ওর দাদুকে নিয়ে। মনে মনে ভাবলো, ভালো হয়েছে আমি বাসায় ছিলাম না, ওর মুখোমুখি হতে হয়নি। আমি বাসায় থাকলে দাদু ওকে থেকে যেতে বলতো, আর সেও সুযোগ বুঝে যেত। আর এদিকে লজ্জায় আমার মাথা কাটা যেত। তারপর উদয়কে ফোন দেয়। উদয় ফোন ধরে না, বারবার কল দিল, একবারও রিসিভ করলো না। লিয়া বুঝতে পারলো বাসায় এসে না পাওয়াতে সাহেব রাগ হয়েছে। উদয় ইচ্ছে করেই ফোন রিসিভ করেনি। তার উপর ওর প্রচন্ড মাথা ব্যথা, গায়ে জ্বর জ্বর ভাব, মাথার ব্যথায় বমি হয়েছে কয়েকবার। এই অসুস্থ শরীর নিয়ে খুব কষ্ট করে অফিস করেছে। অফিস শেষ করে বাসায় এসেই শুয়ে পড়ে। গায়ে অনেক জ্বর উঠেছে, চোখ মুখ লাল হয়ে গেছে জ্বরের তাপে। উদয়ের মা হেলেন ডাক্তার ডাকতে চাইলে উদয় বলল, ডাক্তার ডাকতে হবে না, আমি অফিসের ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। ওকে জোর করে হালকা কিছু খাওয়ালো হেলেন। তারপর ওষুধ খাইয়ে দিয়ে মাথায় অনেকক্ষণ ধরে পানি ঢেলে দিল। মাথা মুছিয়ে দিয়ে বলল, একটু ঘুমানোর চেষ্টা কর, কিছু লাগলে ডাকিস, আমি একটু পর আসছি। হেলেন ওর গায়ে কাঁথা টেনে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ছেলের ঘর থেকে বেরিয়ে গিয়ে লিয়ার বাসায় ফোন দিল সে। কুশলাদি জিজ্ঞেস করার পর বলল, কিছু যদি মনে না করতেন তবে লিনাকে বাড়িতে পাঠিয়ে দেন 2 দিনের জন্য। ওদের খুব অসুস্থ, এই সময় বউয়ের পাশে থাকা দরকার। বউ থাকা অবস্থায় বউয়ের সেবা যত্ন পেলে তাড়াতাড়ি সেরে উঠবে। বউ না থাকলে আলাদা কথা ছিল, এখন ছেলের বউ আছে যখন, তাহলে আমার ছেলে অসুস্থ শরীরে একা ঘরে পড়ে থাকবে কেন? লিয়ার আম্মু মিজান সাহেবকে কল করে সবটা বলল। আচ্ছা, আমি বাসায় এসে লিয়াকে নিয়ে ওই বাসায় যাব, আর জামাইকেও দেখে আসবো। তুমি কল ব্যাক করে বলে দাও আমি ওকে নিয়ে আসছি, আর লিয়াকে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে থাকতে বলো। আফরোজা লিয়াকে বলল, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, উদয় খুব অসুস্থ। তোর আব্বু ওকে দেখতে যাবে, আর তোকে 2-3 দিন এর জন্য ওই বাড়িতেই রেখে আসবে। লিয়ার বিস্ময়ের শেষ রইল না। আম্মু এগুলো কি বলছে? অসুস্থ কি মানুষ হয় না? তাই বলে কাবিন করা বউকে কি শ্বশুর বাড়ি চলে যেতে হবে বরের সেবা করতে? আগে কি সে কখনো অসুস্থ হয়নি? তখন কিভাবে সুস্থ হয়েছে? আর আমি গিয়ে কি করব? আমি কি ডাক্তার? আর রোগীর সেবা সম্পর্কে আমার কি কোনো জানা আছে? ধর ছাই, কিচ্ছু ভালো লাগে না। আমি কেন যে বেঁচে ফিরলাম? মরে গেলে সব কিছু ফেস করতে হতো না। মিজানুর রহমান লিয়াকে নিয়ে উদয়ের বাসায় এলো। নতুন বিয়ে বাড়ি যাচ্ছে, তাই সাথে নিল অনেক ফলমূল আর মিষ্টি। চাইনিজ রেস্টুরেন্ট থেকে সুপার চাইনিজ খাবার নিল পার্সেল করে। উদয়ের মা বলল, এসবের কোনো দরকার ছিল না ভাই সাহেব, শুধু লীলাকে পাঠিয়ে দিলেই হতো। উদয়ের জ্বর এখন কিছুটা কম। মিজান সাহেব আর লিয়াকে নিয়ে ওর মা উদয়ের ঘরে গেল ওকে দেখতে। মিজান সাহেব কিছুক্ষণ মেয়ের জামের সাথে কথা বলে অসুস্থতার খোঁজ নিল। তারপর ওকে বিশ্রাম নিতে বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। সাথে ওর মাও চলে গেল রুম থেকে। বসার ঘরে গিয়ে বসলো তারা। ঘরে রইল শুধু উদয় আর লিয়া। লিয়ার সাথে উদয় কোনো কথা বলে না, পাশ ফিরে লিয়ার দিকে পিঠ করে শুয়ে থাকলো। লিয়া চুপচাপ ওর মাথার কাছে বসে আছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, তবুও উদয় এ পাশে ফিরল না। এবার লিয়া বলল, আপনার কি খুব শরীর খারাপ লাগছে? কেমন লাগছে বলেন, না বললে বুঝবো কিভাবে? কোথায় কষ্ট হচ্ছে আপনার? আমার দিকে ফিরেন।
তারপর বিরক্ত হয়ে বলল, বাসায় আসা মেহমানের সাথে আপনি বুঝি এমনই আচরণ করেন? কি কথা বলছেন না কেন? কথা বলবেন না? তাহলে আমি চলে যাই আব্বুর সাথে। আব্বু এখনো আছে বসার ঘরে। বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। উদয় তৎক্ষণাৎ এপাশ ফিরে খপ করে লিয়ার হাত ধরে ফেলে। কোথাও যাওয়া চলবে না, তুমি আমার কাছেই থাকবে। এতদিনে অনেক জ্বালিয়েছেন মেম সাহেব আর না। এতক্ষণ তো পাত্তাই দিচ্ছিলেন না, মুখ ফিরিয়ে শুয়েছিলেন। তাহলে আমি এখানে বসে থেকে কি করব? উদয় ওকে হাত ধরে টেনে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। লিয়ার শরীর শিরশির করে উঠল, কেঁপে উঠল ভিতর থেকে। মুখে কিছুই বলল না। লিয়া আলগোছে উদয়ের কপালে হাত রেখে দেখে এখনো জ্বর আছে, তবে সামান্যই। উদয় লিয়ার হাতটা কপাল থেকে সরিয়ে বুকে এনে সাথে জড়িয়ে ধরে। লিয়া বলল, এখন তো জ্বর তো খুব সামান্য, উঠেন আব্বুকে বিদায় দিয়ে আসি। হেঁটে যেতে পারবেন? আমি পারবো, চলো। বসার ঘরে এসে বসলো ওরা। শাশুড়ি মা বলল, তোমাকে উদর অসুস্থ হওয়া পর্যন্ত কয়েকদিন এখানে থাকতে হবে বৌমা। উদরের পাশে তোমার থাকা দরকার। ও হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। শোনো, তোমার বাবার যে খাবারগুলো নিয়ে এসেছে ওই যে টেবিলে রাখা আছে, ওখান থেকে স্যুপ এনে উদরকে খাইয়ে দাও। লিয়া পড়ল মহা যন্ত্রণায়। এ তো কঠিন লজ্জার কথা। আব্বু বসে আছে, বাড়ির সবাই বসে আছে, তাদের সামনে কেমন করে ওদেরকে খাওয়াবো? উদয় ব্যাপারটা বুঝতে পেরে বলল, মা, আমি এখন কিছু খাবো না, তুমি পাঠিয়ে দিও, পরে খাবো। চা নাস্তা খেয়ে কিছুক্ষণ সবার সাথে গল্প করে মিজান সাহেব বিদায় চাইল। উদয়ের দাদু বলল, এখন যাবে কি? রাতের খাবার খেয়ে তারপর যাবে। না না আঙ্কেল, তা পারবো না। রাতের খাবারটা আমি বাবার সাথেই খাই। জানেন তো বাবা খুব অসুস্থ থাকে ইদানিং। বাবা আমার জন্য অপেক্ষা করে থাকেন। অন্য কোনো দিন এসে খাবো। আজ আমি আসি, ফোন করে খবর নিব। লিয়াকে উদয়ের খেয়াল রাখার জন্য কথা বলে লিয়ার মাথায় হাত বুলিয়ে আদর করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় বসার ঘরের বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। উদয়ের মা হেলেন মিজান সাহেবের আনা খাবার, ফলমূল, মিষ্টি ভাগ করাতে ব্যস্ত। ছেলে শ্বশুর বাড়ি থেকে প্রথম কিছু এসেছে, সবাইকে কিছু কিছু ফলমূল মিষ্টির ভাগ দিয়ে খেতে হবে, না হলে ভালো দেখায় না। বৌমা, তুমি উদরকে নিয়ে ঘরে যাও। অসুস্থ শরীরেও বাইরে দাঁড়িয়ে আছে কেন? লিয়া আস্তে করে ডেকে বলল, ঘরে চলেন। ও কোনো সাড়া দেয় না। যেমন দাঁড়িয়েছিল তেমনি গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। তারপর কাপা কাপা হাতে উদয়ের হাত ধরে পড়ল, চলেন ঘরে, বিছানায় শুয়ে রেস্ট করবেন। উদয় একবার লিয়ার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে তারপর ওরা ঘরে চলে যায়। ঘরে ঢুকে উদয় দরজা লক করে দিয়ে গভীর ভালোবাসায় লিয়াকে বুকে জড়িয়ে নিল। নিবিড় আলিঙ্গনে একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। লিয়া এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আশঙ্কিক জড়িয়ে ধরতে ওর হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল। ওর হার্টবিট অসম্ভব রকম বেড়ে গেছে। বুকের ধুকপুকানি থামানো যাচ্ছে না কিছুতেই। উদয় লিয়ার চুলের ভিতর নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। মন মাতানো সেই ঘ্রাণ। কোনো পুরুষকে পাগল করতে এই ঘ্রাণই যথেষ্ট। উদয় আষ্টে পৃষ্ঠে লিয়াকে জড়িয়ে ধরে রেখেছে। ওর গায়ের জ্বরের উত্তাপ লিয়ার গায়েও অনুভূত হচ্ছে। লিয়া উদয়ের বলিষ্ঠ বাহুর বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে অনেক জোরাজুরি করছে, কিন্তু পেরে উঠছে না। ঘাড়ে, গলায়, গালে অমিশ্রণ ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অবাধে। তারপর কপালের সাথে কপাল মিলিয়ে নাকের সাথে নাক ঘষে দিল। নাকের উপর একটা চুমু দিল উদয়। লিয়ারও কেমন একটা অনুভূতি হচ্ছে। গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে। অনেকক্ষণ চলে এই খুনছুটি। তারপর একসময় ওকে ছেড়ে দিয়ে বিছানায় বসিয়ে দিল। লিয়া যেন একটু স্বস্তি পেল। লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারছে না, চোখে চোখ রাখতে পারছে না। অসভ্য লোকটা কি করলো এগুলো? লজ্জা শরমের মাথা খাইছে মনে হয়। জ্বরের তাপে মাথার তার ছেড়ে গেছে মনে হয়। নির্লজ্জ ব্যাহা খচ্চর একটা, তার ছেঁড়া খটাস। লিয়া উঠে গিয়ে বলল, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে যেতে নিলেই হাত ধরে টেনে নিজের কাছে এনে কোলের উপর বসিয়ে দিল, আর পিছন থেকে দু হাত দিয়ে জাপটে ধরে রইল।
আবার ওর কাঁধে ঘাড়ের গলায় নাক ঘষলো আর বলল, কোনো খাবার আনতে যেতে হবে না, তুমি এভাবেই আমার কোলে বসে থাকো। লিয়ার খুব অস্বস্তি ফিল হচ্ছে। লোকটা এমন করছে কেন? ব্যাটার লজ্জা সরম কি কিচ্ছু নেই? আজব তো, দেখায় একটা। এর কাছে বেশিক্ষণ থাকা নিরাপদ না। কি করি এখন? দেখে তো মনে হয় না সেবা পেতে আমাকে এখানে এনেছে, মনে হচ্ছে রোমান্স করতে এনেছে। কিছু সময় বসার পর জোর করে কোল থেকে উঠে পড়ল, বলল, মা কি ভাববে এভাবে দরজা বন্ধ করে থাকলে? আমার খুব লজ্জা লাগছে। ছাড়েন আমাকে, আপনি খুব নির্লজ্জ একটা মানুষ, লাজ শরমের বালাই নেই বলে দরজা খুলে বেরিয়ে গেল। উদয় মুচকি হেসে বিছানায় শুয়ে পড়ল। নির্লজ্জ বলো আর যাই বলো, তোমাকে আমার সাথেই থাকতে হবে আর ভালোবাসার অত্যাচার সহ্য করতে হবে। ভীষণ ভালোবাসি বউ, আমি তোমার মায়ের জালে জড়িয়ে গেছি, এই মায়া কাটানো অসম্ভব। লিয়া খাবার আনতে শাশুড়ির কাছে গেল। শাশুড়ি মা দুজনের জন্য খাবার সাজিয়ে দিয়ে বলল, তুমি ওর সাথে বসে খেয়ে নাও। একটু পর ট্রেতে করে স্যুপ সহ আরো খাবার নিয়ে এলো, সাথে ওষুধ নিয়ে এলো। উঠেন, খেয়ে নিন। তখন কি বলেছিলে মনে নেই? কি বলেছিল? আমাকে তোমার হাত দিয়ে খাইয়ে দিতে বলনি, আমি অসুস্থ, হাত দিয়ে খেতে পারবো না, আমাকে তুমি নিজের হাতে খাইয়ে দাও। ওরে বুড়ো বেটার ঢং দেখো, আর কতক্ষণ যে অসভ্যতা করেছেন। তখন অসুস্থ ছিলেন না? বুড়ো কোথায় দেখলে? তোমার চেয়ে মাত্র 12 বছরের বড় আমি। বয়স কোনো ব্যাপার না, সেটা একটা সংখ্যা মাত্র। আসল হলো মনের মিল। মনের মিল থাকলে সব ঠিক। আর একটু আগে যা হলো সেটাকে অসভ্যতা বলে না, বলে রোম্যান্স। বুঝলে বোকা রানী? নাও এখন খাইয়ে দাও, আমার ভীষণ ক্ষুধা পাইছে। উদয়ের ভাষণ শুনে লিয়া বাধ্য হয়ে উদয়কে খাবার খাইয়ে দিল। উদয়ও লিয়াকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে উদয়কে মেডিসিন খাওয়ালো। এটো প্লেট পেয়ালা রাখতে গেলে শাশুড়ি মা বলল, ওর দিকে খেয়াল রেখো, জ্বর যদি আবারও বাড়ে আমাকে ডাক দিও। এবার যাও, ঘরে যাও। লিয়া রুমে আসলো, বলল, এই যে, আপনি কিন্তু আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবেন না। মানে কি বুঝলাম না? বুঝতে হবে না, শুধু আমাকে টাচ করবেন না, করলে আমি কিন্তু কান্না করব। ওকে, আমি তোমাকে টাচ করব না, তুমি কান্না করো না, শুধু আদরে আদরে ভরিয়ে দিব। আর সেই তখন থেকে আপনি আপনি করছো কেন? ভালো লাগছে না শুনতে। তুমি করে বলো, স্বামী স্ত্রী মাঝে তুমি সম্বোধনটাই মানায়, আপন আপন মনে হয়, তাতে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব সহজ হয়ে যায়। এই অসভ্য লোকটা তো থামার পাত্র না মনে হচ্ছে, সারা রাত ধরে জ্বালাবে বোধ হয়। কি করা যায় এখন? লিয়া ঘরের চারিদিক দেখছে। আধুনিক সব ফার্নিচারে সুসজ্জিত, খাটের পাশে কম্পিউটার টেবিলের সাথে রিভলভিং চেয়ার, সব ফার্নিচার আছে, শুধু নেই শোবার মতো বড় কোনো সোফা বা কোনো কাউচ। সিঙ্গেল একটা সোফা আছে খাটের বিপরীত দিকে, কিন্তু সিঙ্গেল। সোফায় তো বসে বসে রাত পার করা যাবে না। এখন আমি ঘুমবো কোথায়? আর মহাশয়ের কথার ধরন ভালো লাগেনি, আবার শুরু হয়ে যাবে সামনে পেলে রোমান্টিক অত্যাচার। আমি তো ফ্লোরেও ঘুমাতে পারি না, তাকেও ফ্লোরে ঘুমাতে বলতে পারবো না, কারণ তার গায়ে তো জ্বর। কি করি এখন? পালিয়ে যেতে ইচ্ছে করছে। ও আল্লাহ, কেন তুমি আমাকে এভাবে বিব্রতকর অবস্থায় ফেলো? কখনো কারোর সাথে রুম শেয়ার করিনি, আর এখানে ওনার সাথে বেড শেয়ার করতে হবে। আর এই লোকটা সর্বক্ষণ রোমান্টিক মোডে থাকে। কত ধরনের জ্বালাতন করবে কে জানে, ভাবতে গায়ে কাটা দিচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শোবে না নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করার প্ল্যান আছে? শোবো, খুব ঘুম পাচ্ছে। আপনি একটু ওইদিকে সরেন, আমি এই পাশে ঘুমাবো। আপনি যদি বিছানার মাঝে শুয়ে থাকেন তবে আমি কোথায় শুবো? আর শুনুন, আমি আপনার চেয়ে 12 বছরের ছোট, তাই আমাকে আপনি আপনি করেই হচ্ছে, আমি আপনাকে আপনি বলবো। তুমি করে বলতে আমার সংকোচ হচ্ছে। তাহলে আমি তোমাকে আপনি করেই বলবো, তখন ভালো লাগবে তো? এই না না, কখনো না। আমার মতো একটা বাচ্চা মেয়েকে আপনি আপনি করে বলবেন কেন? আমার খুব লজ্জা করবে। আর একটা কথা শোনো, আজ রাতে আমরা কেউ ঘুমাবো না। কেন ঘুমাবো না? কেন?
তাহলে কি করব? সারা রাত জেগে থাকবো? আজকে রাতে জেগে থেকে তোমার সাথে চুটিয়ে প্রেম করব, যেটা আগে কখনো করিনি। আমি সারা জীবন কোনো প্রেম করিনি। সবসময় ভেবেছি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব, একমাত্র তাকেই ভালোবাসবো। আমার সমস্ত প্রেম ভালোবাসা শুধু আমার বউয়ের জন্য জমিয়ে রেখেছি। ও আচ্ছা, তো এর সাথে না ঘুমানোর সম্পর্ক কি বুঝলাম না, বুঝিয়ে বলে। আজ সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিব, পাশাপাশি অনেক আদর করব। বাজে কথা রেখে কি গল্প করবেন? তাড়াতাড়ি গল্প শেষ করেন, আমি ঘুমাবো। আমার বউকে নিয়ে আমি যত স্বপ্ন দেখেছি সেসব গল্প করব, আর তোমার জীবনের সব কথা শুনবো। এমা বলে কি? আমি না আজ খুব ক্লান্ত, কাল গল্প করি। না, আজকেই গল্প করতে হবে। তুমি ঘুমালে তোমার গায়ে পানি ঢেলে দিব। বলে কি? এই রাতে আমার ভিজার কোনো ইচ্ছা নেই, তার চেয়ে বরং গল্পই করেন, শুরু করেন আপনার গল্প। তুমি তো দেখছি খুব বোরিং মানুষ, ঠিকমতো কথাও বলতে পারো না। একটু রোমান্টিক মোডে আসো। জানো, আমার সব ফ্রেন্ডরা রিলেশন করতো, কিন্তু আমি করতাম না। কেন করতেন না? কারণ আমি আমার বউয়ের দুষ্টু প্রেমিক বর হতে চেয়েছি সবসময়। কিরকম? আমি সবসময় চেয়েছি আমার সব ভালোবাসা আমার বউকে দিব, আর ওকে খুব জ্বালাবো। সেটা কিভাবে? বউয়ের কাছে আমার প্রত্যাশা খুব কম, বউয়ের কাছে খুব বেশি কিছু চাওয়ার নেই, তার কাছে আমার চাওয়াটাই খুব সামান্য। যেমন? রোজ সকালে আমি যখন অফিস যাব তখন সে আমার সামনে থাকবে, আমার গলায় টাই বেঁধে দিবে, এক গ্লাস পানি এগিয়ে দিবে, হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বিদায় দিবে। আমি তার কপালে ভালোবাসার একটা পরশ দিয়ে খুশি মনে বেরিয়ে যাব। আর অফিসে থাকাকালীন সময় দুপুরে আমাকে কল করে খাবার খেতে মনে করিয়ে দিবে। বউ বলবে তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। সেই মধুর কথাটা শোনার জন্য মনটা কবে থেকেই ব্যাকুল। ওকে, মনে করিয়ে দিব। আর অফিস থেকে ফেরার সময় বউ বায়না ধরে বলবে চকলেট, আইসক্রিম, ফুচকা, ফুল কিছু না কিছু নিয়ে আসবে। আমি তার পছন্দের জিনিসগুলো এনে তারপর সেগুলো পেয়ে খুশিতে আমার গলা জড়িয়ে ধরবে, আমাকে বুকে জড়িয়ে নিবে নিবিড় ভালোবাসা। ভ্যালেন্টাইন ডে, ম্যারেজ ডে সহ সব ভালো ভালো দিন বউকে নতুন করে প্রপোজ করবো গিফট হাতে নিয়ে। বেলি ফুলের মালা এনে খোপায় পরিয়ে দেব। আর কুয়াশা ভরা চাঁদনি রাত আমার পছন্দ, তাই দুজনে বেরিয়ে পড়বো বেড়াতে, হাতে হাত রেখে হেঁটে যাব লম্বা রাস্তা ধরে। ওকে। মাঝে মাঝে বারান্দায় দোলনায় বসে একই কাপে দুজনে চা খাবো। রাতে বৃষ্টি হলে চাঁদে গিয়ে দুজনে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজতে ভিজতে বুকে কোলে নিয়ে হাঁটবো। আমার ওজন কিন্তু 56 কেজির বেশি, পারবেন কোলে নিয়ে হাঁটতে? খুব পারবো। আমাকে দেখে কি দুর্বল মনে হয়? ভালোবাসলে সবই পারা যায়, শুধু মন থেকে ভালোবাসতে হয়। একটু আমার দিকে তাকান তো, আপনাকে একটু ভালো করে দেখি। এত রোমান্স কই পান? আপনাকে দেখে তো মোটেও রোমান্টিক মনে হয় না, মনেই হয় না আপনি যা যা বলছেন সেগুলি আপনার মনের মধ্যে কি ঘোরের স্বপ্ন হয়ে। উদয় অবাক দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর তাদের চার চোখের মিলন হলো। লিয়ার চকিতে চোখ নামিয়ে নিয়ে পড়ল। আপনি না অসুস্থ? এখন একটু ঘুমান, কালকে আবার শুনবো আপনার সব কথা। তাহলে তুমিও কিছুক্ষণ ঘুমিয়ে নাও, রাত শেষ হতে বেশি দেরি নেই। আচ্ছা শোনেন, এখানে বালিশ তো একটা, এটা কেন? সাধারণত বিছানায় একটা বিছানায় মাথার 2টা বালিশ আর একটা কোল বালিশ থাকে। আপনার বিছানায় শুধু মাত্র একটা মাথার বালিশ, আমি ঘুমাবো কিসে? উদয় একটা মাথার বালিশ আর কোল বালিশ বিছানায় থেকে চুপি চুপি খাটের সাইডের ফ্লোরে ফেলে দিল। এমন ভাবে ফেললো যেন দেখা না যায়, লিয়া যেন বুঝতে না পারে। উদয় ইচ্ছে করে একটা বালিশ খাটের সাইডে ফ্লোরে ফেলে দিয়েছে। আমার বুকের উপর ঘুমাবে? মানে? আমার অনেকগুলি স্বপ্নের মধ্যে এটাও একটা স্বপ্ন। আমার বউ বালিশ থাকলেও আমার বুকের উপর ঘুমাবে, আর সারাদিন যত রাগারাগি ঝগড়া মনোমালিন্য হোক না কেন, রাতে আমরা কেউ কাউকে ছাড়া ঘুমাবো না, দুজন দুজনকে বুকে নিয়ে ঘুমাবো। এই বলে লিয়াকে বুকের উপর নিয়ে 2 হাত দিয়ে জোরে চেপে ধরল, সাথে শুরু করলো উত্তেজনাময় দুষ্টামি। কি হচ্ছে এসব?
থামুন এবার, আমাকে ঘুমাতে দিন। আমি কি করব বলো? চাইলেও থামতে পারছি না, নিজেকে কন্ট্রোল করা মুশকিল লাগছে। আর এমন করলে আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো। সকালে উঠে দেখবেন আমার গায়ে 105 ডিগ্রি জ্বর। তাহলে চলবে? বিছানা থেকে নেমে যেতে চাইলো। ওকে ওকে, আমি আর কিছু করব না, তুমি এখানেই ঘুমাও। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলে বিলি কেটে দিতে থাকলো। লিয়ার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু মুখে কিছুই বলল না। চোখে ওর এক রাজ্যের ঘুম, কিন্তু ঘুমাতে পারছে না ভয়ে, অসভ্য লোকটার অসভ্যতার ভয়ে। একসময় ঘুমিয়ে পড়ল, আর উদয়ও লিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল অনেক। সারা রাত তো ঘুমায়নি দুইজন, প্রায় পুরো রাত গল্প করেছে। উদয়ের মা দরজা নক করছে আর উদয় বলে ডাকছে। উদয় লিয়ার অগোছালো জামা কাপড় ঠিক করে দিয়ে মাথাটা বালিশের উপর রেখে কাত করে ঠিক মতো শুয়ে দিল। হাত দিয়ে নিজের চুলগুলি ঠিক করে নিল, তারপর দরজা খুলে দিল। ছেলের কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখলো হেলেন খান। সামান্য জ্বর আছে এখনো। লিয়া তখনও ঘুমে। হেলেন চোখ বড় বড় করে বলল, ও এখন ঘুমাচ্ছে? বউকে আনলাম ছেলে দেখাশোনা করতে, আর ও এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? মা, রাতে আমার আবার জ্বরটা বেড়েছিল, তখনও সারা রাত বসে বসে আমার মাথায় জলপট্টি দিয়েছে। ঘুমায়নি একটুও, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। থাক তাহলে, এখন আর ডাকিস না, আর একটু ঘুমাক। একটু পরে ডেকে দিস, নাস্তা খাবে। তোর জ্বর বেড়েছিল, তাহলে আমাকে ডাকিনি কেন? আমি তো ডাকতে বলেছিলাম। ও ছোট মানুষ, কতটুকুই বা বোঝে। লিয়া ডাকতে চেয়েছিল, আমি তোমাকে ডাকতে মানা করেছি। সারাদিন তুমি কত খাটাখাটনি করো, রাতে একটু ঘুমিয়েছ, তাই আর ডাকতে দেয়নি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য চা নাস্তা নিয়ে আসি। ওষুধ খেতে হবে তো। পুত্রবধূর দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল হেলেন। মা চলে যাওয়ার পর দরজা লক করে লিয়ার কাছে গেল। দুই হাতের মধ্যে ওর মুখটা ধরে অনেকক্ষণ তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, বড্ড বেশি ভালোবাসে তোমাকে পিচ্ছি। এই পিচ্ছি বউটার মাঝে লুকিয়ে আছে আমার প্রাণ ভোমরা, তুমি আমার জান। তারপর ওর কপালে একটা গাঢ় চুমু এঁকে দিলাম। তুমি কি কখনোই বুঝবে না আমার ভালোবাসার টান কতখানি তোমার জন্য? ওর নাকে নাক ঘষে দিল, গালের সাথে গাল ঘষে দিল। উদয়ের গালের খোঁচা খোঁচা দাড়ির ঘষাতে শিউরে উঠল লিয়া। তবুও চোখ খুলল না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। ওর চুলে হাত বুলিয়ে দিয়ে ডাক দিল উদয়। লিয়া জেগেছিল, ঘাপটি মেরে চোখ বন্ধ করে পড়েছিল। মাপ ছেলের কথা শুনছিল আর মনে মনে হাসল উদয়ের বলা মিথ্যাগুলো শুনে। চোখ খুলছে না দেখে উদয়ের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে লিয়া ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। লিয়া দ্রুত চোখ খুলে তাকিয়ে শোয়া থেকে উঠে বসলো, বলল, মাকে মিথ্যা বললেন কেন? ওরে দুষ্টু, তুমি জেগেছিলে? ফাজিল একটা, ঘুমের ভান করে আমাদের মা ছেলের কথা শোনা হচ্ছিল। আর কোনটা মিথ্যা বলছি? আপনার জ্বর বেশি হয়েছিল, আমি সারা রাত আপনার মাথায় জলপট্টি করেছি। এইসব কি মিথ্যা কথা না? মিথ্যা কই পড়লাম, সেবাই তো করেছ। আমার গল্প শুনে রাত জেগেছিলে, এটা আমার সেবার চেয়ে কোনো অংশেই কম না। এই সেবাটাই আমার শরীরের জন্য আর মনের জন্য সবচেয়ে বেশি উপকারী ছিল। লিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে আরো কিছুক্ষণ শুয়ে থাকলো উদয়। লিয়া ওর পাউ জোরে থাকতে চাইল না, মুড়োমুড়ি করতে থাকলো, সরে যেতে চাইছে। উদয় বলল, একদম নড়বে না, চুপ করে শুয়ে থাকো। আমাকে ফিল করতে দাও যে আমার পিচ্ছি বউ আমার বুকেই আছে। আমি কোনো স্বপ্ন দেখছি না। সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে গেলেও অনেকক্ষণ বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকবো, এটাও আমার চাওয়া কুলির মধ্যে একটা। একটু পর লিয়াকে বলল, এখন ওঠো, ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো, মা নাস্তা আনতে গেছেন। লিয়া বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবছে। বুঝতে শিখার পর কোনোদিন কারোর সাথে রুম শেয়ার করিনি। মামার বাসায় গেলে কাজিন বোনেদের সাথে আড্ডা দিতে দিতে আর গল্প করতে করতে রাত পার হয়ে যেত। জেগেই রাত পার করেছি সেখানে। আর এখানে সম্পূর্ণ আলাদা পরিবেশ, নতুন লোকজন। যার সাথে রাত পার করলাম তার চেহারা তো আগে দেখিনি। তার সাথে রুম শেয়ার তো করলামই, বেড শেয়ারও করলাম। সময়ের পরিস্থিতি
আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভেবেই অবাক হচ্ছি। লিয়া ব্যাগ থেকে টুথব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে চোখে মুখে পানির ঝাপটা দিতেই ঝাপসা চোখে আয়নায় নিজের চেহারা দেখে চিন্তা করছে, কোথায় ছিলাম, কোথায় থাকার কথা, আর কোথায় আছি। মন, তুমি ঘুরে বেড়াও নানান রঙের রঙিন প্রজাপতি হয়ে দূর দূরান্তে। তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মন তোমার ঠিকানা খুঁজে না পেয়ে দেহটা আমার বেদনায় নীল হয়ে গেছে। এই নীল বেদনা ছাড়লো না আমায়। এই বেদনাগুলো প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে যায় আর বলে, তোর জন্মই হয়েছে সকল কষ্ট সহ্য করার জন্য আর কষ্ট লুকিয়ে রাখার জন্য। উদয় অন্য রুমের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে বসেছে। ওর মা নাস্তা নিয়ে এলো। লিয়া শাশুড়িকে নাস্তা নিয়ে আসতে দেখে বলল, আমরা তো টেবিলেই যেতে পারতাম, কষ্ট করে এখানে নিয়ে এলেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন এখানে খেয়ে নাও, দুপুরে টেবিলে বসে সবার সাথে খাবে। দুজনের নাস্তা শেষ হলে ওদেরকে ওষুধগুলো খাইয়ে দিও। লিয়া কি যেন ভেবে চলেছে, নাস্তায় মনোযোগ নেই তার। উদয় খেয়াল করলো ব্যাপারটি। কি এত ভাবো সারাক্ষণ? তারপর নিজ হাতে লিয়াকে নাস্তা খাইয়ে দিল, নিজেও নাস্তা খেয়ে নিল, ওষুধ খেলো। লিয়া নাস্তার খালি প্লেট পিস গুছিয়ে শাশুড়ি মার কাছে গেল। মা, কিছু করতে হবে? তাহলে আপনার সাথে করি। না মা, কিছু করতে হবে না, আমি ওকে নিয়ে সব কাজ করে ফেলবো। তুমি নতুন এসেছো, এখন কি কাজ করবে? একদিন তো তোমাকে সব সামলাতে হবে। এখন তুমি শুধু আমার ছেলের দিকে খেয়াল রেখো, ওর কি লাগে না লাগে সেদিকে লক্ষ্য রেখো, তাহলেই হবে। এখন ঘরে যাও, ও একা আছে। লিয়া এদিক ওদিক উকি দিচ্ছে। বাসাটা খুব চুপচাপ, কেউ নেই নাকি? হেলেন বললেন, এখন বাসায় কেউ নেই, সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। তোমার শ্বশুর অফিসে, উচ্ছ্বাস ভার্সিটিতে, এমনি কলেজে। ঘরে যাওয়ার সময় উদয়ের দাদুর সাথে দেখা হলো লিয়ার। গতকাল দাদুর সাথে দেখা হয়েছে, কিন্তু সালাম দেওয়া ছাড়া আর কোনো কথা হয়নি। লিয়া দাদুকে সালাম দিয়ে আবার পায়ে হাত দিয়ে সালাম করলো। দাদু, কেমন আছেন আপনি? শরীর ভালো আছে আপনার? হ্যাঁ দাদুভাই, আমি ভালো আছি। তোমাকে এই বাড়িতে দেখে ভালো লাগছে। দাদুর সাথে বসার ঘরে বসে কতক্ষণ কথা বলল। দাদু নানান ধরনের কথা জিজ্ঞেস করলেন। আমার দাদু কেমন আছে জিজ্ঞেস করলেন। তাদের বন্ধুত্বের পুরনো দিনের অনেক গল্প করলেন। তারা কতটা প্রিয় বন্ধু আর আপনজন তাও বললেন। উদয়ের জ্বর কি কমেছে? এখন কি অবস্থা? এখন জ্বর অনেকটা কম। জ্বর আবার থাকে কি করে? জ্বরের ওষুধ যে চলে এসেছে। লিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কি করছে ও? চলো ওকে একটু দেখে আসি। লিয়া আর দাদু ঘরে ঢুকলে উদয় পড়ল। এসো দাদু, বসো। দাদুর কপালে হাত রেখে দেখলেন। এখনো জ্বর আছে? দাদু দুষ্টামি করে বললেন। তা তোমার বাসর কেমন কাটলো? আর বাসর, জ্বরেই আমার অবস্থা খারাপ করে ফেলেছে। কালকে মাথা ব্যথা আর জ্বরে আমি পাগল হয়ে গেছিলাম। সেই চরম অবস্থা দেখেই তো মা লিয়াকে এই বাড়িতে নিয়ে এলো। কোথায় ভাবলাম বউ সাজিয়ে ধুমধাম করে খুব তাড়াতাড়ি ওকে ঘরে তুলে আনবো, কিন্তু আমার অসুখের জন্য এইভাবে ওকে এখানে আসতে হলো, যা আমি মোটেও চাইনি। মা লিয়াকে এনে শুধুই অস্বস্তিতে ফেললো, অপ্রস্তুত করলো। বেচারি নতুন জায়গায় নতুন পরিবেশে এসে বিপাকে পড়েছে। এ বাড়ি ওর নিজের বাড়ি, বিপাকে পড়বে কেন? দাদুভাই, তুমি যেমন করে খুশি এখানে থাকবে। এখানে তোমার ভুল ধরার কেউ নেই। তুমি বাড়ির প্রথম বউ, তোমার পাওয়ার অনেক, বুঝেছ? তারপর দাদু আরো দু চারটা অন্যান্য কথা বলার পর বলেন, তোমরা গল্প করো, একে অন্যের কাছে এসো, দুজন দুজনকে ভালোভাবে জেনে নাও, তবেই তোমাদের সম্পর্ক সহজ হবে। দাদু চলে গেলেন ঘর থেকে। বউ, দরজা লক করে দিয়ে আসো। লিয়া একটু অবাক হয়ে তাকালো। এই দিনের বেলায় দরজা বন্ধ করতে বলছেন কেন? যা বলছি তাই করো। এক কথা দুইবার বলতে আমি পছন্দ করি না। দরজা লক করে এখানে আসো। লিয়া দরজা লক করে দিল। ভয়ে ভয়ে সামনে যেতেই লিয়ার হাত ধরে নিজের কাছে টেনে নিল।
দুই হাত দিয়ে ওর মুখটা কাছে এনে নিজের ঠোঁট লিয়ার ঠোঁটের সাথে চেপে ধরল, দখল করে নিল লিয়ার অধর ওষ্ঠ। ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল সে। জোরে একটা কামড় দেওয়ায় লিয়ার ঠোঁট কেটে যায়। ব্যথায় লিয়া উদয়কে ধাক্কা দিয়ে ঠোঁট ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল। ঠোঁট ছাড়িয়ে নেওয়ার সময়ও ঠোঁটে যথেষ্ট ব্যথা পেয়েছে, ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। বারান্দায় বসে কান্না করে দিল লিয়া। উদয় হতভম্ব হয়ে গেল। লিয়ার কাছে গিয়ে ওকে ধরে দাঁড় করায়, চোখের পানি মুছে দেয়। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো, আমি তোমার সব কথা শুনবো। বিয়ের দিনই তোমাকে বলেছিলাম তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, তোমার কোনো কথা থাকলে আমাকে বলতে পারো অনায়াসে। ও কাঁদতে কাঁদতেই বলল, আমি এত তাড়াতাড়ি এসবের মাঝে জড়াতে চাইনি। আমি পড়তে চেয়েছি, আমাকে না বলে আমার ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে দেওয়া হয়। ও এই ব্যাপার, আর এই জন্য এত কান্নাকাটি? তুমি পড়তে চাও, খুব ভালো কথা। আমি তোমাকে আমাদের এদিকে কোনো একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিব। আর বিয়ের কথা বলছো, এটা অস্বীকার করার সুযোগ তোমার আমার কারোরই নেই। দুই পরিবারের সবার সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক সে তো আদিম যুগ থেকে চলে আসছে, আমরাও এর বাইরে নই। এই সম্পর্ক তোমাকে মেনে নিতেই হবে। তুমি আমার ওয়াইফ, তোমাকে কাছে পাওয়ার অধিকার আমার আছে। আমিও রক্ত মাংস গড়া মানুষ, তোমাকে একান্ত কাছে চাইতেই পারি। আমি অতি সাধারণ মানুষ, কোনো মহাপুরুষ না। তুমি আমায় ভালোবাসো না, তাই আমার কাছ থেকে দূরে থাকলেও তোমার কিছু এসে যায় না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তাই তোমাকে ছেড়ে থাকা আমার জন্য একেবারেই অসম্ভব। এই কথা বলে দুই হাত বাড়িয়ে দেয় ওর দিকে। উদয় লিয়ার একদম কাছে এসে ওকে জড়িয়ে ধরে। অনিচ্ছা সত্ত্বেও কাঁদতে কাঁদতে লিয়া ধরা দিল উদয়ের বাহুটরে। উদয়ের বুকে মাথা রাখলো, যে বুকে কোনো উষ্ণতা অনুভব করলো না, যার জন্য ওর মনে কোনো ভালোবাসার টান অনুভব করে না, যার জন্য মনে কোনো আকর্ষণ তৈরি হয় না, তাকে কি ভালোবাসা যায়? ভালোবাসার মনটা তো অনেক আগেই মরে গেছে। এখন যেটা করছে সেটা নিছক মনের বিরুদ্ধ অভিনয়। ওর মায়ের বোঝানোর পরও আফরান চেষ্টা করছে উদয়কে মন থেকে মেনে নিতে। সমাজ, সংসার, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সমালোচনার কথা ভেবে নিজের মনকে মানিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে ওঠে। যখন আর পেরে ওঠে না, তখন সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে। মনের কষ্টটা সারা দেহে ছড়িয়ে গিয়ে বিষের বেদনা হয়ে যায়, পাগল প্রায় হয়ে যায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কান্না করতে পারছে না। উদয়ের বুকে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন দাঁড়ানো উচিত তাই দাঁড়িয়ে আছে। তারপর বুক থেকে সরে আসার জন্য জোরাজুরি করতে থাকে। ও যতই শক্তি খাটায়, উদয় ততই শক্ত করে জড়িয়ে ধরে। ঘরে এসে উদয় ওর সারা মুখে চুমু দিতে থাকে, গলায় ঘাড়ে ইচ্ছে মতো চুমুতে চুমুতে অস্থির করে দিতে থাকলো আর কামড়াতে থাকলো যেখানে যেখানে ওর মন চায়। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না ওকে। ও যেন আজ মরিয়া হয়ে উঠেছে। জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল লিয়া। কি করছেন এসব? আপনি অসুস্থ, শুয়ে পড়েন, বিশ্রাম নিন, না হলে আবার জ্বর বাড়বে, কষ্ট হবে আপনার। উদয় কিছুতেই শুনল না। ওর মাথায় শুধুই একই কথা ঘুরছে, যে করে হোক লিয়াকে একান্ত নিজের কাছে টেনে ওর সাথে এক হয়ে যাওয়া, ভোগ করার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। মাথায় ঘুরছে আদিম উন্মাদনা। উদয় উত্তেজনাময় আদর আদরে ভরিয়ে দিতে থাকলো লিয়াকে। ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে চেপে ধরে। লিয়ার ঠোঁট চুষে সমস্ত রস নিংড়ে নিতে চাইল যেন ও। ব্যথায় লিয়া ছটফট করছে, সেদিকে উদয়ের খেয়াল নেই কোনো। উদয় লিয়াকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওর অবাধ্য দুটি হাত লিয়ার সমস্ত শরীর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সারা শরীরে দাঁত বসিয়ে দিচ্ছে বেশ জোরেই। সেই অবাধ্য হাতের যথেষ্ট ব্যবহারও প্রচন্ড ব্যথায় সৃষ্টি হচ্ছে লিয়ার গায়ে। চিৎকার করতেও পারছে না, মুখ চেপে ধরে ধমকে ওঠে। ভয়ে অমানসিক অত্যাচারগুলি সয়ে নিচ্ছে, বাধা দিচ্ছে বারবার, কিন্তু কোনো বাধাই আজ মানতে নারাজ উদয়। নিশ্চুপ লিয়ার চোখ দুটো কষ্টের লোনা পানির ধারা বয়ে যেতে লাগলো। ওর ভয়াল থাবা থেকে নিজেকে কিছুতেই ছাড়াতে পারছে না। উদয় এক আদিম খেলাতে মেতে উঠেছে। সঙ্গীর ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কাই সে করছে না।
উদয় কাম তাড়নায় এতটাই উত্তেজিত যে ভালোবাসার বদলে সেখানে চলছে হিংস্রতা। শারীরিক ক্ষুধা মেটাতে সে মরিয়া হয়ে উঠেছে। কোনো দিক খেয়াল নেই তার। সাথের মানুষটা মরল না বাঁচল, কোনো খেয়ালই নেই সেদিকে। সে শুধু নিজে পাওনা আদায় ব্যস্ত। অনেকক্ষণ সময় ধরে দুই ক্ষুধা মেটানোর পর উদয় লিয়ার কাছ থেকে আলাদা হলো। লিয়া প্রায় বেহুশ। এই মুহূর্তে যা হলো সেটাকে বৈধ ধর্ষণ ছাড়া আর কিছুই বলা যায় না। উদয় নিজের জৈবিক চাহিদা মেটাতে পেরে খুব খুশি। ওর হাসি দেখে মনে হচ্ছে ভোগের জন্যই নারী নিজের স্বামীর কাছে জোরপূর্বক ধর্ষিত হয়ে সবকিছু হারিয়ে ফেলার কষ্টে বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদছে। যেখানে তার ভালোবাসার সুখ পাওয়ার কথা সেখানে আছে এক বুক যন্ত্রণা, এক পাহাড় সমান কষ্ট, এক সাগর কান্না। উদয় লিয়ার চোখ মুছে দিল, দুই চোখের পাতায় চুমু দিল, কপালে এঁকে দিল ভালোবাসার ছোঁয়া, তারপর বুকে টেনে নিল, বলল, স্বামীকে দৈহিক তৃপ্তি দেওয়া প্রতিটা স্ত্রীর কর্তব্য। এখানে তো কান্নার কি আছে? আর যখন তখন কাঁদতে বসবে না, এটা আমার খুব অপছন্দ। তোমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আমার সম্পদ, আমার সম্পদ আমি ভোগ করেছি। এতে কান্না করে বুক ভাসানোর কিছুই নেই। তুমি ছোট মানলাম, তাই বলে একদমও ছোট না যে তুমি স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুই বোঝো না। ভবিষ্যতের জন্য সাবধান। আজকের মতো আমাকে রাখিও না কখনো। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তোমার চোখের পানি আমার হৃদয়ে রক্ত হয়ে ঝরে পড়ে। লিয়া মরার মতো নিথর হয়ে পড়ে আছে। ওর নড়াচড় করারও শক্তি নেই। বিছানা থেকে উঠে কাপড় পরবে সেই শক্তিটুকুও নেই। যেন এক প্রচন্ড কালবৈশাখী ঝড় ওকে দুমড়ে মুচড়ে রেখে গেছে। সারা শরীর ব্যথায় জর্জরিত। দুই চোখের পানির ধারা যেন বাদ মানতে চাইছে না। ঝরে চলেছে, ঝরে চলেছে। উদয়ের মনে আবার দুষ্টি বুদ্ধি খেলে গেল। উদয় বলো, তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজার শখ ছিল, কিন্তু এখন বৃষ্টি পাবো কোথায়? তবে শখ তো পুরো করতেই হবে। তাই দুজনে মিলে একসাথে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজবো। লিয়া যেতে চাইল না। মাথা নেড়ে দুই হাত দিয়ে ভীষণ ভাবে না করলো। বলো,